জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা করছে সরকার। বলেন, শুধু গতানুগতিক শিক্ষা নয়, সৃজনশীলতার চর্চাও করতে হবে শিশুদের। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে 2023-এর প্রাথমিক শিক্ষা পদক বিজয়ীদের মধ্যে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্যাটাগরিতে 18 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা পদক দেওয়া হয়। এছাড়া খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বিজয়ী 38 শিশুর হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ছোট থেকেই আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক পর্যায়েও কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। এখন থেকে শিক্ষা আরও বেশি আনন্দময় এবং জীবনমুখী হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। একটা নির্দিষ্ট পরিমাণের বিজ্ঞান, গণিত আমাদের শিখতে হবে, সকলের জন্য সেটা প্রযোজ্য। এবং ভাষার দিক থেকে যোগাযোগ সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের এই রূপান্তরের কাজটা আমরা করছি। যোগাযোগ সক্ষমতা ব্যতীত আমি ব্যাকরণ অনেক জানলাম, শিখলাম, কিন্তু আমি মনের ভাবটাই প্রকাশ করতে পারছি না। তো শিক্ষাকে কিন্তু সেই রূপান্তরের কার্যক্রম হিসেবে আমাদের দেখতে হবে যে লব্ধ জ্ঞান প্রায়োগিক দৃষ্টিতে দক্ষতায় পরিণত করার রূপান্তরের কাজটাই কিন্তু শিক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ। শুধুমাত্র জ্ঞান আহরণ নয়, তথ্য আহরণ নয়। আগামী 30 জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ সময় পরীক্ষার্থীদের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের কুইক রেসপন্স টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান। বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম থাকবে এই বছরের এসএসসি পরীক্ষার সময় এবং গত বছর তার আগে সবসময় কুইক রেসপন্স টিম প্রত্যেকটা ডিভিশনে কুইক রেসপন্স টিম কিন্তু এরকম অনেক পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে এবং এটা কিন্তু সর্বমনে প্রশংসিত হয়েছে। আপনার বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে যদি কোনো মেরামত বা সংস্কারের কাজ চলে, তবে তা বিবেচনায় নিয়ে সময় মতো রওনা দিতে হবে এবং এখানে ব্যাটারি যদি রিক্সা যদি আমাদের বোধগম্য হয় বা আমাদের দৃষ্টিগোচর হয়, তাহলে কিন্তু আগে যেরকম ডাম্পিং করা হতো বা আগে আইনানুগ যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হতো, আমাদের সেই ব্যবস্থা বহাল থাকবে। পদ্মা সেতু প্রকল্পের 7ম এবং 8ম কিস্তির 314 কোটি 64 লাখ টাকার চেক তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। দুপুরে গণভবনে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। উদ্বোধনের 2 বছরের মাথায় 8টি কিস্তি পরিশোধ করল সেতু বিভাগ। প্রায় 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু 2022 সালের 25 জুন উদ্বোধন হওয়ার পরের 1 বছরের কম সময়ে প্রথম ও দ্বিতীয় কিস্তির ঋণের টাকা পরিশোধ করে সেতু মন্ত্রণালয়। প্রতি অর্থ বছরে 4টি করে মোট 140টি কিস্তি পরিশোধ করতে হবে সেতু কর্তৃপক্ষকে। 2024 সালের জুন পর্যন্ত ভ্যাট বাবদ পরিশোধ করা হয়েছে 224 কোটি টাকা। দক্ষিণের 30 জেলাকে সংযুক্ত করা পদ্মা সেতু থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে 1,653 কোটি 71 লাখ 65 হাজার টাকা। $100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় তহবিল। 21টি ব্যাংক হিসাবে এই টাকা জমা আছে দলটির। 2022 সালের তুলনায় 23 সালে আয় ব্যয় দুটোই বেড়েছে দলটির। বৃহস্পতিবার সকাল 11টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করেন। ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয় দলটি।
হিসাব বিশ্লেষণ করে দেখা যায় 2023 সালে দলটির ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা, যেখানে 2022 সালে ব্যয় ছিল 7,86,84,000 টাকা। 2023 সালে আয় হয়েছে 27,14,45,000 টাকা। এর আগের বছরের আয় ছিল 10,71,35,000 টাকা। এবছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা। বর্তমানে 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। আমার যারা মেম্বার, যারা সদস্য, তারা মাসিক চাঁদা দেন, সেটা 1,63,63,000 টাকা। মেঘনা ব্যাংক থেকে 1,01,00,000 টাকা অনুদান পাওয়া গেছে। নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে, ওই যে এমপি যে নির্বাচন হয়, 3,365 জন ফর্ম কিনেছিলেন, ওখান থেকে 16,82,50,000 টাকা আয় হয়েছিল। ব্যাংক সুদ আমরা 4,84,41,000 টাকা পেয়েছি। এই মোট আয় 27,14,45,000 টাকা হয়েছে। এখন মোট ব্যয় হয়েছে আমাদের তার পরিবর্তে 9,87,31,000 টাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারত যেমন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, তেমনি চীনও উন্নয়ন সহযোগী। তাই দুদেশের সাথেই সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি কথা বলেন। ভারত বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধে তাদের সহায়তার মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছে, সেটি কখনো ছিন্ন হওয়ার নয়। এবং চীনের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা যে সবার সাথে ব্যালেন্স করে আমাদের কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি, সেটির একটা বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশকে ভারতের কাছে জিম্মি করে দিচ্ছে সরকার। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল দাবি করেন, ভারতের সাথে যেসব চুক্তি আর সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার একটিও বাংলাদেশের পক্ষে যায়নি। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান বিএনপির এই মহাসচিব। আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার উত্তর দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। এবছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বৎসরে অন্তত কমপক্ষে 2000 একটা অর্গানাইজেশন, এইভাবে অন্যান্য সংগঠন নিতেছে। শুধু ট্যাক্সি ড্রাইভার নয়, মোটরসাইকেল ড্রাইভার নয়, আরও প্রফেশনাল, আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ উইল ওয়ার্ক টুগেদার। শ্রমখাত সংস্কারে সহায়তা করতে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের আয়োজনে প্রকল্পটির উদ্বোধন করা হয়। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় প্রকল্পে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। আগামী 4 বছরে 24.7 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের শ্রমখাত সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করবে প্রকল্পটি। এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর উদ্যোগে উদযাপিত হল
আন্তর্জাতিক এসএমই দিবস। রাজধানীর আগারগাঁয়ে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর উদ্যোগে এসএমই দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এসএমই উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে প্রশিক্ষণ নির্দেশিকা উদ্বোধন করা হয়। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। আগের চেয়ে দুর্নীতি কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত না যাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এদিকে সাদিক এগ্রোর অবৈধ দখল নজরে আসায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার 2024-25 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন 20টি দপ্তর ও সংস্থা প্রধানরা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে প্রকৌশলীদের 0.5% বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন মন্ত্রী। জলাবদ্ধতা যথেষ্ট কমেছে এবং এখনো কোথাও কোথাও এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠ পর্যায়ে আমাদের প্রকৌশলীরা কাজ করেন, তো প্রকৌশলীরা কাজ করতে গিয়ে সেখানে আমরা দেখা যাচ্ছে 0.02%, 5%-এর মধ্যে আমরা এরকম কিছু আইডেন্টিফাই করতে সক্ষম হই। তো তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং যার জন্য আমাদের কাজের গুণগত মান বাড়ছে এবং লোকজন সতর্ক হয়েছে। তথা আমরা আপনার পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হই, এই কথাটা ঠিক না। আমরা কাজের চলমান অবস্থায়ও আমরা এরকম বহু দুর্নীতি অথবা কিছু অনিয়ম আমরা যখন আইডেন্টিফাই করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, অনাচার করে কোনো সমাজ চলতে পারে না, অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2024-25 স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পরিকল্পনার সচিব বলেন, শুধু নিজে সৎ থাকলে হবে না, আশপাশের সকলকে সৎ রাখতে হবে। তিনি আর বলেন, সরকারি কর্মকর্তাদের সব কিছু দিয়েছে রাষ্ট্র, তারপরও নীতি বহির্ভূত কাজ কোনোভাবেই কাম্য নয়। আমরা সর্বগ্রাসী ক্ষুধার ভিতরে ঢুকে গেছি। আমাদের চাই চাই আরো চাই, এই চাই চাই আরো চাই থেকে আমাদের বের হতে হবে। আমাদের কি লাগবে, আমাদের মানে নিজে ঠিক করতে হবে আমার কদ্দূর আছে, আমাকে সরকার কি দিচ্ছে, সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি সচেতন থাকি তাহলে তো আর কিছু লাগে না। স্বাধীনতার সংগ্রাম অনাচারের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং সেই যুদ্ধের মাধ্যমে শুদ্ধাচার অর্জনের আমরা অর্জন করে ফেলেছি। আমরা যেখানে যেতে চাই সেইখানে পৌঁছে গিয়েছি, এই দাবিটি আমরা করছি না, কিন্তু আমাদের পথ চলা অব্যাহত আছে। উচ্চ আদালতের নির্দেশনার পরও নকল ওষুধ বিপণন ও বিক্রি বন্ধ করা যাচ্ছে না। এজন্য ওষুধ প্রশাসন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহযোগিতা চান ভোক্তা অধিকারের মহাপরিচালক। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত নকল ডায়াবেটিস স্ট্রিপ বিক্রয় প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধিরা বলেন, নকল ওষুধ বিক্রি বন্ধে রেজিস্টার্ড ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ করতে হবে। এদিকে শুধু ডায়াবেটিস কিট নয়, যে কোনো ওষুধ ও চিকিৎসা কিট নকল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনের কঠোর প্রয়োগের তাগিদ দেন বক্তারা। বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে তার জনস্বাস্থ্যের বিষয়টি আমাদের সবার দায়িত্ব নিশ্চিত করা। এখন এখানে যদি নকল স্ট্রিপ হয়, সেটা দিয়ে তো আমি কোনোভাবেই এই জনস্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না। বাজার থেকে সমস্ত স্ট্রিপ যেগুলো নকল বা এগুলো উড্ড করতে হবে। এবং থার্ড সিদ্ধান্ত এসেছিল যে
যেগুলো উল্টো করা হয়েছে সেগুলো ধ্বংস করতে হবে এবং এই জন্য একটা কমিটি করে দিয়েছে। ওয়ালটনের হাইটেক পার্ক পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত জ্যান রম্ফ-জেন্সকি বলেছেন, বিশ্বমানের হাইটেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করছে ওয়ালটনের পণ্য। পরিদর্শনের সময় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে ওয়ালটন পণ্য উৎপাদন দেখে প্রশংসা করেন রাষ্ট্রদূত। এ সময় ইউরোপে ওয়ালটনের বাজার সম্প্রসারণের জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানান তিনি। পরিদর্শনের সময় আধুনিক প্রযুক্তির এয়ার কুলার, মডিউলার ইনভার্টার, চিলার একটি মডেল উদ্বোধন করেন জার্মান রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক C-130 পরিবহন বিমান যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু ঘাঁটিতে বিমানটি অবতরণ করে। যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ারফোর্সের সাথে সরাসরি ক্রয় চুক্তি এবং মার্শাল এয়ার স্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানটি যুক্ত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। উন্নত প্রযুক্তির বিমানটির মাধ্যমে মালামাল ও সৈন্য পরিবহন সহ দেশে বিদেশে মানবিক সহায়তা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত করবে বিমান বাহিনী। এই সিরিজের আরও 4টি বিমান যুক্ত হবে শীঘ্রই। বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারকে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার এলাকায় গভীর লঘুচাপ তৈরি হয়েছে। তাই বাংলাদেশের সমুদ্র তীরবর্তী উপকূলীয় এ 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেটের বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। কমেছে সব নদ নদীর পানি। এতে বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি। সিলেট জেলার 11টি উপজেলা থেকে পানি নেমে গেলেও ফেঞ্চুগঞ্জে ওসমানীনগর থেকে পানি কমছে ধীর গতিতে। এতে 2 উপজেলায় এখনও পানিবন্দী রয়েছে 6,000 মানুষ। এদিকে সুনামগঞ্জের 7 উপজেলায় পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে ভুক্তভোগীরা। যদিও ভাঙাচোরা ঘরে বেশ ভোগান্তিতে রয়েছে তারা। এছাড়া সম্প্রতি বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের 8,000 পুকুর। এতে ভেসে গেছে 72 কোটি টাকার মাছ। এদিকে মৌলভীবাজারে নদীর পানি কমলেও কমছে না হাওরের পানি। এতে করে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায়। এখনও পানিবন্দী রয়েছেন 3 লাখের বেশি মানুষ। তিন দিন ধরে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর বিদ্যুৎ উৎপাদন। 3 মাস পর পর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম রক্ষণাবেক্ষণের আওতায় সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে পায়রা কর্তৃপক্ষ জানিয়েছে। গত সোমবার বিকাল 3:30টার পর থেকে কেন্দ্রের প্রথম ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কলাপাড়া সহ দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক সেবা নির্ভর প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ। ক্রয় বিক্রয়ের রসিদ না থাকা এবং বেশি দামে ডিম বিক্রির দায়ে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে নগরের পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিম ক্রয় বিক্রয়ের কোনো রসিদ না থাকায় এবং ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় জান্নাত পোল্ট্রি ফার্মকে 20,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দিয়ে সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়। ঈদের পর হঠাৎ করে খুচরা পর্যায়ে বেড়ে যায় ডিমের দাম। কারণ অনুসন্ধানে মাঠে নামে ভোক্তা অধিকার। একটা
ব্যবস্থা 2 নম্বর করতে পারে, আমরা মোবাইলের রেকর্ড 2 নম্বর করতে পারবে না। বাজার 3 মাস ঊর্ধ্বগতি থাকে, বর্ষার সিজন 3 মাস, ডিমের বাজার আজ থেকে 30 বছর আগেও ঊর্ধ্বগতি, সবসময় ঊর্ধ্বগতি থাকবে। 3 মাস পরে আবার স্বাভাবিক কমে যাবে। ক্রয় বাজার যখন না আসলো তাহলে এটার মূল্য যে কোনো সময় পরবর্তীতে নির্ধারিত হওয়ার একটা সুযোগ থাকে। তো পরবর্তীতে ইচ্ছে মতো মূল্যটা নির্ধারণ, আসলে এটা হবে না। প্রতিটা ডিমে 1 টাকা করে প্রফিট করেছেন, অন্যান্য সময় 30 পয়সা করে করতেন, এবার করলেন 100 পয়সা করে। এই অ্যানোমালি পেয়েছি। আরেকটা হচ্ছে মূল্য তালিকাটা যথাযথভাবে দেয়া নেই। মূল্য তালিকায় ওনার সবগুলি ডিমের ক্যাটাগরি এখানে উল্লেখ নেই। তো আমরা এই বিষয়ে ওনাকে সতর্ক করেছি। সরবরাহ বাড়ায় চট্টগ্রামের পাইকারি বাজার ফল মন্ডিতে কমেছে সব ধরনের আমের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে আম। তবে বিদেশি ফলের চাহিদা কমলেও দাম কমেনি। নানা জাতের আমে ভরপুর হয়ে উঠেছে ফল মন্ডির আড়ত। খুচরা বাজার থেকে দাম কম হওয়ায় দূর দূরান্ত থেকে আম কিনতে আসছেন ক্রেতারা। এই আড়তে ফজলি আম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, আম্রপলি ও রূপালি বিক্রি হচ্ছে 65 থেকে 85 টাকা। এছাড়া হাড়িভাঙ্গা ও হিমসাগর 70 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে এসব আম কেজিতে 30 থেকে 35 টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এগুলো ছিল আগে 50 টাকা 52 টাকা, এখন 45, 46, 42 এভাবে চলে। সব আমের দাম কমছে। 75 টাকা চলতেছে হাড়িভাঙ্গা, রূপালি। হাড়িভাঙ্গা মনে করেন 70 টাকা চলতেছে, হিমসাগর 80 টাকা 90 টাকা এরকমই চলতেছে। আমি আমরুপালি কিনছি। আমি গত 2 দিন আগে খুচরা বাজারে 90 টাকা 110 টাকা করে আমরুপালি নিছি। এখন বর্তমানে এখানে এসে দেখি যে আপনার 66 টাকা করে পার কেজি পড়তেছে। নওগাঁ হাটে সরবরাহ কমায় ধানের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 50 থেকে 90 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সব ধরনের ধান। জেলার মহাদেবপুর উপজেলার চৌগাড়ি হাটে জিরাশেল ধান মন প্রতি বিক্রি হয় 1240 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত, যা আগে ছিল 1210 টাকা থেকে 1230 টাকা। কাটারিভোগ ধান বিক্রি হয় 1290 থেকে 1310 টাকা, যা আগে ছিল 1250 টাকা থেকে 1260 টাকা। এছাড়া ব্রি 28 ও ব্রি 56 ধান 40 টাকা বেড়ে বিক্রি হয় 1100 থেকে 1150 টাকায়। ব্যবসায়ীরা বলছেন কৃষকরা বর্তমানে হাটে কম ধান বিক্রি করছেন, যার প্রভাব পড়েছে দামে। কয়েকদিন কম থাকলেও আবারও কিছুটা বেড়েছে রংপুরের হাড়িভাঙ্গা আমের দাম। সবথেকে ভালো মানের আম গত কয়েকদিন 2200 টাকা মন বিক্রি হলেও বিক্রি হচ্ছে 2500 টাকায়। ছোট আকারের আমের মন বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। রংপুর অঞ্চলে এবছর 6000 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 85,000 টন। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উত্তরাঞ্চলের সবথেকে বড় আমের হাট। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে রংপুরের হাড়িভাঙ্গা। আঁশবিহীন এবং সুস্বাদু হওয়ায় হাড়িভাঙ্গার চাহিদা বাড়ছে দিনকে দিন। এবছর 350 কোটি টাকা আমের ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে। আমি শুরুতে ভালো ছিল, মাঝে একটু কম, আবার এখন থেকে বুঝে যাচ্ছে কি ভালো একটু। বাজার শুরু ছিল 2000, 2100, 2200, পরে ছিল মনে করো যে 1700, 1800, 1500, 2600, 2800 এরকম চলছে এখন বাজার। অন্যবারে 2000, 1800, 2100 আমি করে নিতাম, এবার আমি 2300, 2400, 2500 করে নিলাম। দেশের বাজারে চাহিদার 70% রেণু ও পোনা সরবরাহ হয় যশোরের চাচড়ার বাবলাতলা মৎস্যপল্লী থেকে। তবে এবছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় মাছের উৎপাদন কম হয়েছে। অবস্থায় চরম সংকটে রয়েছে এখানকার মাছ চাষি ও ব্যবসায়ীরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এখানকার রুই, মৃগেল, কাতলা, শিং, ট্যাংরা ও পাবদা সহ সব ধরনের মাছের রেণু ও পোনা বিক্রি কিছুটা কমেছে। একই সঙ্গে বেড়েছে দামও। প্রতিদিন এই বাজার থেকে 50 থেকে 60 ট্রাক মাছ দেশের বেশিরভাগ জেলায় সরবরাহ করা হয়। প্রতি বৃহস্পতিবার হাট ঘিরে বেচাকেনা হয় 1 থেকে 1.5 কোটি টাকা। এখন চারদিকে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। নেপালে দুদিনের ভারী বৃষ্টির মধ্যে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে অন্তত 20 জনের প্রাণ গেছে। এর মধ্যে বন্যা ও ভূমিধসে 11 জন এবং বজ্রপাতে আরও 9 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার পশ্চিমে
লামজুং জেলায় ভূমিধসে 3টি বাড়ি ভেসে যাওয়ায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নেপালের রাজধানী থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণ পূর্বে মোংরা জেলায় মঙ্গলবার থেকে বন্যায় 4 জনের মৃত্যু হয়। সেখানকার জেলা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমে কাস্পি ও পূর্ব নেপালের ভূমিধসে আরও 3 জনের মৃত্যু হয়েছে। জনগণের বিক্ষোভের মুখে কর বাড়ানোর পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, কেনিয়ার তরুণদের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপরে সিদ্ধান্ত নিয়েছেন কর বৃদ্ধির পরিকল্পনা বাতিলের। সংস্কার বিলে স্বাক্ষর করবেন না বলেও জানান তিনি। সম্প্রতি ঋণদাতাদের চাপে কর বৃদ্ধির পরিকল্পনা করে কেনিয়া সরকার। এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এরপরও মঙ্গলবার বিলটি পার্লামেন্টে পাশ হয়। এতে আরও ক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা। তাদের ভাঙচুর ও অগ্নিসংযোগ দমনে মোতায়েন করা হয় সেনাবাহিনী। সংঘাতে প্রাণ হারায় অন্তত 20 জন। দাবানলের পর নিউ মেক্সিকোর রুইদাস ও আশপাশের ধ্বংসাবশেষে পুরোদমে উদ্ধার অভিযান চলছে। এর জন্য উদ্ধারকর্মীদের সঙ্গে রয়েছে 30টি ক্যাডেভার কুকুর, যার মাধ্যমে ধ্বংসস্তূপের ভেতর ঘ্রাণ শুকিয়ে জীবিত কিংবা মৃতদেহের সন্ধান চালানো হচ্ছে। দাবানলে 2 জনের প্রাণহানি এবং 1400-র বেশি বাড়িঘর পুড়ে যাওয়ায় এই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে দাবানলের শুরুতেই প্রায় 8000 বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। দাবানল নিয়ন্ত্রণে আসায় 1 সপ্তাহ পর রুইডোসোতে ফিরে আসতে সক্ষম হয়েছে অনেক বাসিন্দা। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানোয় জেনারেল জুয়ান হোসে জুনিয়াগাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে জুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত করে নতুন সেনাপ্রধান হিসেবে কমান্ডার জেনারেল হোসে উইলসন সানজেজকে নিয়োগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুইস আর্সে। এর পরপরই অভ্যুত্থান সমর্থিত সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং সৈন্যরাও রাজধানী লাপাজ ছাড়তে শুরু করে। বিদ্রোহী সেনা প্রধান গণতন্ত্র পুনর্গঠনের ঘোষণা দেওয়ার পর 2025 সালের সাধারণ নির্বাচনের আগে বলিভিয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যা এখন অনেকটাই প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে। একাধিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি পরীক্ষার 3টি স্থির ছবিও প্রকাশ করেছে। পিয়ংইয়ং বলছে, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত একটি প্রথম শ্রেণীর ইঞ্জিন ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয়েছে। তবে উত্তর কোরিয়ার এমন দাবিকে প্রতারণা হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া। তাদের সামরিক বাহিনী বলছে, পিয়ংইয়ং পরীক্ষাটি চালিয়ে ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনীর যৌথ বিশ্লেষণ তথ্য বলছে, প্রাথমিক পর্যায়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো হয়ে বিস্ফোরিত হয়েছে। 미사일은 비행 초기 단계에서 폭발했습니다. 또 북한이 오늘 아침에 다른 내용으로 공개를 하였는데 그것은 기만과 과장을 위한 এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। প্যারিসে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া সংবর্ধনা দেয়া হলো আর্চার সাগর ইসলামকে। সিটি গ্রুপের উদ্যোগে এই নগদ অর্থ পুরস্কারও তুলে দেওয়া হয় তার হাতে। দীর্ঘদিন ধরেই তীর হাতে আলো ছড়িয়ে আসছেন আর্চার সাগর ইসলাম। সম্প্রতি তুর্কিয়েতে অনুষ্ঠিত আর্চারি ফাইনাল কোটা প্রতিযোগিতায় সিলভার অর্জন করেন, যেখানে ছেলেদের রিকার্ভ এককে অংশ নিয়েছিল 46টি দেশ। মূলত এই আসরে কোয়ালিফাই করায় সরাসরি প্যারিস অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। 2017 সাল থেকে বাংলাদেশের আর্চারি ফেডারেশনের পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। তারই ধারাবাহিকতায় আর্চার সাগরের এমন অর্জনে তাদের সংবর্ধনা, যেখানে গ্রুপের পক্ষ থেকে 5 লাখ টাকাও দেয়া হয় সাগরকে। তার এই অর্জনে সিটি গ্রুপও গর্বিত বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আর্চারি ফেডারেশন থেকে একজন আর্চার হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করতে ডিরেক্টলি কোয়ালিফাই করেছে, অলিম্পিকে অংশগ্রহণ করবে। এটা আমাদের গৌরবের বিষয়। আমরা তো চাই আমাদের ছেলেরা সোনা জিতে আসুক, এটা আমরা চাই। শুধু সিটি গ্রুপ না, আমি মনে করি পুরো দেশের মানুষই চায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।